7-এর সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা হবে তার মধ্যে যে সাবজেক্টটা পরীক্ষা হবে সেটা হচ্ছে আলো। তো এই আলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তাহলে প্রথমে আমরা জানবো কি আলো কি। তাহলে আলো হচ্ছে কি এক প্রকারের শক্তি যা কোনো একটা উৎস থেকে নির্গত হয়ে এবং কোনো একটা বস্তু থেকে পড়ার পরে যখন কোনো শ্রোতা বা দর্শকের চোখে এসে পড়ে তখন সেই বস্তুটাকে আমরা কে দেখতে পাই। যে বস্তুটির উপর আলো এসে পড়ে, যে রশ্মিটা এসে পড়ে তাকে আমরা বলবো কি আলো। তাহলে এই যে আলো আমরা দেখলাম, আলোর মধ্যে আমরা কি বললাম, তাহলে আলো আর আলোক রশ্মি, এই যে কোনো একটা বিন্দু থেকে ধরো কোনো একটা জায়গা থেকে বা স্থান থেকে এখানে ধরো একটা বস্তু আছে, এই বস্তুর ওপর এই যে রাশিভাবে যেগুলো যাচ্ছে এক একে যেগুলো যাচ্ছে সেগুলোকে আমরা বলবো কি আলোক রশ্মি। সেগুলোকে বলবো আমরা আলোক রশ্মি। আর এই যে যাচ্ছে আলো কোন পথে চলে, আলো সরল রেখায় বরাবর চলে। আলো কোন পথে চলে বললাম, আলো সরল রেখা বরাবর চলে, সরল রেখা বরাবর চলে। আলো বক্র পথে চলতে পারে না। সাধারণভাবে আমরা যদি কোনো টিউব নলের মধ্যে দিয়ে আলো যেতে পারে, কিন্তু এই টিউব নলের মাথায় যদি কোনো বাঁকা নল লাগিয়ে দেওয়া হয় তাহলে সাধারণভাবে দেখতে পাওয়া যায় সেই স্থানে আলো আসতে পারে না, কারণ এই স্থানে কি হয় আলো বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ কি বাধাপ্রাপ্ত স্থানের মধ্যে দিয়ে আলো যেতে পারে না। তাহলে এগুলো হলো। এরপরে আমরা দেখব কি আলোক উৎস। আলোক উৎস, তাহলে আমরা কি বললাম আলোক উৎস। তাহলে উৎস মানে আমরা কি জানি যেখান থেকে আলো কি হচ্ছে উৎপন্ন হয়। এই যে উৎস যেগুলো বলছে যে এই উৎসের ক্ষেত্রে সাধারণভাবে আলোকে আমরা যদি দেখি দুই ভাগ, একটা হচ্ছে কি সপ্রভ বস্তু আর হচ্ছে কি অপ্রভ বস্তু বা নিষ্প্রভ। সপ্রভ আর হচ্ছে কি অপ্রভ। এই সপ্রভ বস্তু কোনগুলা? সপ্রভ বস্তু হচ্ছে সেই সমস্ত বস্তু যাদের নিজস্ব আলো আছে, যাদের নিজস্ব আলো আছে তাদেরকে আমরা কি বলবো সপ্রভ বস্তু বলবো। যেমন কি জানো, তোমরা জানো কি সূর্য, সূর্য, চন্দ্র, এই সূর্য নক্ষত্র, চন্দ্র কেন বলছে, সূর্য নক্ষত্র, এগুলো হচ্ছে কি আমাদের সপ্রভ বস্তু। অপ্রভ বস্তু কোনগুলো? যাদের নিজস্ব কোনো আলো নেই তাদেরকে আমরা কি বলে থাকি অপ্রভ বস্তু বলে থাকি। যেমন কি হবে তাহলে ধরো চাঁদ, যেমন কি হবে চাঁদের কি নিজস্ব আছে? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ কার আলোতে আলোকিত হয়? চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়ে থাকে। এরপরে আমরা দেখব এই যে সপ্রভ আর নিষ্প্রভ দেখলাম, এই সমস্ত বস্তু তাহলে যেগুলো অপ্রভ বস্তু আছে তাদের তো নিজস্ব আলো নাই, এই সপ্রভ যে আলো আছে তাদের উৎস সাপেক্ষে দেখব। আমরা উৎস যদি দেখি, উৎসের দিকে দিয়ে তাহলে আলোক উৎস একটা হচ্ছে বিন্দু আলোক উৎস আছে আর একটা হচ্ছে বিস্তৃত আলোক উৎস আছে। বিন্দু আলোক উৎস কাকে বলা হয়? আর একটা কি বললাম উৎসের যদি ভাগ করি, একটা হচ্ছে বিন্দু আর একটা বললাম কি বিস্তৃত। আচ্ছা বিন্দু আলোক উৎস বলতে কি বোঝা গেছে? বিন্দু আলোক উৎস বলছে যখন কোনো একটা আলো কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট বিন্দু থেকে, অর্থাৎ এক্ষেত্রে এর কোনো না দৈর্ঘ্য থাকে না প্রস্থ থাকে না উচ্চতা থাকে, শুধুমাত্র কোনো একটা বিন্দু সাপেক্ষে থেকে আলোটি বের হয়। অর্থাৎ কোনো একটা টর্চের আলো, কোনো একটা ধরো টর্চের আলো, ধরো টর্চ আছে, এই টর্চ থেকে যে আলোটা নির্গত হচ্ছে এর সামনে যদি কোনো একটা কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়, মুড়ে দেওয়ার পর এই যে মোড়া অংশে যদি আমরা কোনো একটা আলপিন দিয়ে ফুটো করে দিই, কোনো একটা আলপিন দিয়ে ফুটো করে দিই, তাহলে যে আলোটা বেরোবে একটা নির্দিষ্ট স্থান থেকে বেরোবে। এই ঘটনাকে আমরা বলবো কি বিন্দু আলোক উৎস। আর আজকে বিস্তৃত আলোক উৎস কি, যখন এই কাগজটা আমরা সরিয়ে নেব, যখন আমরা কাগজটা কি করবো সরিয়ে নেব, তখন আমরা আলোটা কি দেখবো যে এই স্থান থেকে আলোটা কি চারিদিকে ছড়িয়ে পড়ছে, এইটা বলা হয় কি বিস্তৃত আলোক উৎস। তাহলে বোঝা গেল এতটুকু। কি কি পড়লাম আমরা? আলো কি, তাহলে আলো বললাম কি এক প্রকারের শক্তি। আলো কোন যে পথে চলে, আলো যে পথ ধরে চলে বা যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারে তাকে আমরা বলবো কি আলোক মাধ্যম। আলো সাধারণভাবে চলে কোন পথ দিয়ে? সরল রেখা বরাবর চলে। আলো কোন বরাবর চলে? সরল রেখা বরাবর চলে। আর আলোর যে নির্দিষ্ট উৎস দেখতে আমরা সপ্রভ বস্তু আছে অপ্রভ বস্তু আছে। সপ্রভ বস্তুগুলো কোনগুলা? সূর্য নক্ষত্র। অপ্রভ বস্তু তাদের বলে যাদের নিজস্ব কোনো আলো নেই, যেমন চাঁদ আছে, ইট কাঠ যা আছে সমস্ত কিছু। আর কি বললাম আমরা? বিন্দু উৎস আর বিস্তৃত উৎস। বিন্দু উৎস কোনগুলা? যখন কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে না তখন তাকে বলবো আমরা কি বিন্দু উৎস।
আর বিস্তৃত বলছে গিয়ে যখন কোনো একটা অঞ্চল জায়গা তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেই স্থানকে আমরা কি বলবো তাহলে বিস্তৃত আলোকউৎস। এরপরে আমরা পড়বো এই যে আলো কোনো একটা বস্তুর উপর গিয়ে পড়ছে সেই যে আলোক রশ্মিটাকে আমরা কি বলে থাকি এবং পড়ার পরে যখন ফিরে আমাদের চোখে ফিরে আসছে তখন আমরা কি বলে থাকি। তাহলে সাধারণভাবে আমরা কি বললাম, কোনো বস্তুকে আমরা কখন দেখতে পাই, যখন ওই বস্তুটির উপর কোনো আলোক রশ্মি পড়ার পরে এবং সেই রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে তখন সেই বস্তুটিকে আমরা দৃশ্যমান হয়। তাহলে যখন কোনো একটা বস্তু, ধরো এখানে কোনো একটা বস্তু আছে, এইখানে আছে কি চোখ, ঠিক আছে চোখ আছে, এইখান থেকে কোনো একটা আলোক উৎস থেকে আলোক আসছে, কোনো একটা টর্চ হোক যেখান থেকে আলো আসছে, এখান থেকে যদি এই বস্তুর উপর পড়ে যদি আমাদের চোখের কাছে ফিরে আসে তখন সেই বস্তুটিকে আমরা কি, এই বস্তুটিকে আমরা ধরো এই বস্তু যেটা আছে সেই বস্তুটিকে আমরা কি করতে পারবো, দেখতে পাবো। তাহলে এই যে আলো যে পথ বরাবর আসলো, যে আলোকীয় পথ বা মাধ্যম বরাবর আসলো, এই রশ্মিটাকে আমরা কি বলি, রশ্মি বলি। এই রশ্মির নাম কি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। যে পথ বরাবর আলো এই বস্তুর উপর পড়ে বেরিয়ে গেল তাকে আমরা বলবো কি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। যে বস্তু যে বিন্দুর উপরে এসে আলোক এসে পড়ে তাকে আমরা বলি কি, আপাতন বিন্দু, তাকে আমরা কি বলি, আপাতন বিন্দু। আর এই যে তলটার উপর বস্তুটা ছিল বা এই যে তল যেটা আছে সেটাকে আমরা বলবো কি, বিভেদ তল। কি বলবো বললাম, বিভেদ তল। তাহলে আমরা কি কি দেখতে পেলাম, দেখো যে কোনো বস্তুর ওপর যে আলোটা এসে পড়ছে তাকে আমরা বলছি কি আপতিত রশ্মি, যেটা বেরিয়েছে তাকে আমরা কি বলছি, প্রতিফলিত রশ্মি, যে বিন্দুর উপর এসে পড়ছে তাকে আমরা বলছি কি আপাতন বিন্দু, যে তলের উপর পড়ছে তাকে আমরা বলছি কি, যে বিভেদ তল। এই যে আলোর আসা এবং যাওয়া এই মাধ্যমকে আমরা কি বলি, আলোর প্রতিফলন। কি বলি আমরা, আলোর প্রতিফলন। কি বললাম, আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলন দুই প্রকারের। আলোর প্রতিফলন কয় প্রকারের বললাম, দুই প্রকারের। তাহলে আলোর প্রতিফলনকে কয় ভাগ করা হয়েছে, দুই ভাগ। কি কি, নিয়মিত প্রতিফলন আর একটা কি, বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা, নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়, যে কোনো একটা জিনিস যেটা কি নিয়ম মেনে চলে, অর্থাৎ যে আলো কোনো একটা নির্দিষ্ট পথ বরাবর আসবে এবং প্রতিফলিত অন্য একটা বিভেদ তলের উপর পড়ার পর আবার একটা নির্দিষ্ট পথ দিয়ে বাইরে বেরিয়ে যাবে তাকে বলবো কি আমরা, নিয়মিত প্রতিফলন। যেমন দেখো ছবিতে যদি আমরা দেখি, এটা একটা কি বিভেদ তল, এইটা একটা আপাতিত রশ্মি আসছে, এইটা কি হলো, বাইরে প্রতিফলিত হয়ে গেল, আর একটা রশ্মি এসছে বাইরে প্রতিফলিত হয়ে গেল, আর একটা রশ্মি এসছে বাইরে প্রতিফলিত হলো। তাহলে একটা নির্দিষ্ট দিক থেকে আসছে এবং একটা কি নির্দিষ্ট দিক বরাবর চলে যাচ্ছে, এইটাকে আমরা বলবো কি, যে নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন বলছে আলো কোনো একটা বিভেদ তল, কোনো একটা বিভেদ তল যদি কোনো অমসৃণ বিভেদ তলের উপর এসে আপতিত হয়, কোনো একটা অমসৃণ বা এবড়ো খেবড়ো যদি বিভেদ তলের উপর আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, আলো যে নির্দিষ্ট পথ বরাবর সেই নির্দিষ্ট পথে না গিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, এই ঘটনাকে আমরা কি বলে থাকি, যে না বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে আশা করছি বোঝা গেছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এই ঘটনায় আমরা দেখছি কি নিয়মিত প্রতিফলন, এই ঘটনায় আমরা কি দেখছি, বিক্ষিপ্ত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা যদি আপতিত রশ্মি এবং প্রতিফলিতের মাঝে যদি একটা অভিলম্ব আঁকি, মাঝে যদি আমরা একটা অভিলম্ব আঁকি, তাহলে এক্ষেত্রে দুটো কোণ উৎপন্ন হয়, দুটো কোণ উৎপন্ন হয়। এই আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলি কি, আপাতন কোণ। তাকে আমরা কি বলি, আপাতন কোণ। আর এই প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলি কি, প্রতিফলন কোণ। তাকে আমরা কি বলে থাকি, প্রতিফলন কোণ। বোঝা গেছে? কি কি পেলাম, আলোর প্রতিফলন কয় প্রকারের, দুই প্রকারের, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলন খেয়াল আলো একটা নির্দিষ্ট দিক থেকে আসে এবং নির্দিষ্ট দিকে বেরিয়ে যায়। বিক্ষিপ্ত প্রতিফলন আলো কি হয়, কোনো একটা নির্দিষ্ট পথ বরাবর তো ঠিকই আসে, কিন্তু যখন সেটা প্রতিফলিত বিভেদ তলের উপর পড়ে যখন বাইরে যায়
তখন সেটাকে আর নির্দিষ্ট পথ বরাবর যায় না, এইদিকে দিকে বেঁকে যায়। তাহলে এইগুলো যে আমরা প্রতিফলনের সূত্র এই জানলাম, তো প্রতিফলনের এখান থেকে আমাদের একটা জানতে হবে কি সূত্র, প্রতিফলনের সূত্র। তাহলে প্রতিফলনের সূত্র কি বলছে দেখো, তাহলে এইটাকে তো আমরা প্রতিফলন বললাম, এইটাকে আমরা কি বললাম আপাতিত রশ্মি, এটাকে কি বললাম আমরা প্রতিফলিত রশ্মি, মাঝে আমরা কি বলছি একটা অভিলম্ব টানছি, তাই তো। তাহলে প্রতিফলনের যে সূত্র কি বলছে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুকে প্রতিফলকের উপর অবস্থিত, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু প্রতিফলকের উপর একই বিন্দুতে অবস্থিত করে। আর এটা কি বলছে যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই কি হবে সমান হবে, অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে যদি আপাতন কোণের মান 30 ডিগ্রি হয় তবে প্রতিফলন কোণের মানও কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। এই আপাতন কোণকে আমরা আই দ্বারা লিখি, প্রতিফলন কোণকে আমরা কি দ্বারা লিখি আর দ্বারা লিখি। বোঝা গেছে এতটুকু? কি বললাম তাহলে আরেকবার বলছি দেখো, আলোর প্রতিফলনকে আমরা কয় ভাগ করেছি, 2 ভাগ করেছি, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে কি ঘটনা ঘটে, আলো নির্দিষ্ট পথে এসে নির্দিষ্ট পথে যায়, বিক্ষিপ্ত প্রতিফলনে কি ঘটনা ঘটে, আলো নির্দিষ্ট পথে এসে নির্দিষ্ট পথে যায় না বের করে। এই বিক্ষিপ্ত প্রতিফলনকে কাজে লেগে আমাদের কিছু কিছু কাজ করা হয়, যেমন সিনেমার পর্দা, সিনেমার পর্দা। তাহলে পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সিনেমার পর্দার প্রকৃতি কেমন এবং সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন কেন হয়। তাহলে সিনেমায় পর্দা কেমন হয়, সাদা এবং অমসৃণ হয়। সিনেমার পর্দা কেমন হয়, সাদা এবং অমসৃণ, অমসৃণ। তাহলে সাদা ও অমসৃণ বলতে কি বোঝায় দেখো, সাদা হওয়ার ফলে এই যে পর্দার উপর যে আলোক রশ্মি এসে আপতিত হয়, সাদা হওয়ার পরে যে আলোক রশ্মি এসে আপতিত হয় সেটা কি করে যে না পর্দার মধ্যে শুষে নিতে পারে না। অমসৃণ হওয়ার ফলে কি হয় যে আলো একটা নির্দিষ্ট দিক বরাবর না গিয়ে এদিক ওদিকে ছড়িয়ে ছুটে যায়, তাই এটাকে অমসৃণ হয়। তাই সিনেমার পর্দায় পুরো হলে এই দিক ওদিকে যে সমস্ত লোক থাকে তারা সবাই কি করতে পারে সিনেমাটা দেখতে পায়, সেই কারণে সিনেমার পর্দায় কি করা হয় সাদা অমসৃণ করে। এখান থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে যে সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন হয়, আমরা কি বলবো বিক্ষিপ্ত প্রতিফলন হয়, অথবা কোশ্চেন আসতে পারে যে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ কেন করা হয়ে থাকে। আর এটা কি বললাম, আমাদের প্রশ্ন পড়ে যে আপাতন কোণের মান যদি 15 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে। তাহলে আমি কি বললাম যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই কি হয় সমান হয়। আর একটা জিনিস এরপরে বলছি দেখো আমরা, তাহলে এতটুকু ক্লিয়ার আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা দেখবো কি ছায়া আর প্রচ্ছায়া। আচ্ছা ছায়া কখন সৃষ্টি হয় তাই দেখবো, এটা ডিটেলসে পরে ক্লাস আলোচনা করব। তবে আমি বলে দিচ্ছি ছায়া কিভাবে সৃষ্টি হয়। ছায়া কখন সৃষ্টি হয়, ধরো আমরা সাধারণভাবে দেখি সকালবেলায় যদি সূর্য উঠেছে, ধরো এই সূর্যের ওখানে দেখি আমাদের যে ছায়া, আমাদের একটা বড় ছায়া উঠেছে, তাহলে ছায়া কখন সবচেয়ে বড় হচ্ছে যখন সকালবেলায়। আবার যদি বিকেলবেলায় যদি আমরা দেখি সূর্য ডোবার পূর্বের অবস্থায় যদি দেখি আমাদের ছায়া কি হয় তখনও বড় হয়। তাহলে ছায়া, এই যে ছায়াটা সৃষ্টি কিভাবে হয়, তাহলে বলছে আলো যদি যে পথ বরাবর চলছে সেই পথে যদি কোনো একটা অস্বচ্ছ বস্তু রাখা হয়, অর্থাৎ যার মধ্যে দিয়ে আলো ভেদ করে যেতে পারবে না, অর্থাৎ কোনো একটা ইট হতে পারে, কোনো একটা কাঠ হতে পারে, এই সমস্ত জিনিস যদি রাখা হয় তাহলে যতটা অঞ্চল ধরে ওই যে আলোটা বাধা পাবে তার বিপরীত পৃষ্ঠে ততটা জায়গা কি থাকবে অন্ধকারাচ্ছন্ন থাকবে। এই অন্ধকারাচ্ছন্ন যে জায়গা তাকে বলা হবে কি তার ছায়া। আর এই ছায়ার মধ্যে, ছায়ার মাঝের যে অংশটা খুব গাঢ় এবং কালো রঙের হয়, এই ঘটনাকে বলা হয় কি প্রচ্ছায়া। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে। এরপরে ক্লাসে আমরা ছায়া প্রচ্ছায়া নিয়ে ডিটেলসে একটি পরীক্ষার মাধ্যমে আমরা আলোচনা করব।